জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহাখালী সায়েন্স ল্যাব মোড়, মতিঝিল শাপলা চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখেন তারা। রেল লাইন অবরোধ করায় ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে। এ সময় আহত হন কয়েকজন। ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে ধানমন্ডিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরেকজন। দিনভর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবরোধ করে রাখেন বিভিন্ন সড়ক। মহাখালীতে আন্দোলনকারী আর পুলিশ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ জড়াতে দেখা গেছে। আমরা যখন এই যে ওই দিকটা পুরো একদম ওই দিকে ঘেরাও করে রাখছি, তো হঠাৎ করে ঢাকা কলেজ থেকে কিছু বড় ভাইরা বের হয়েছে। ওনারা এই দিক থেকে ধাওয়া দেওয়ার সাথে সাথেই ওই দিক থেকে মার্কেট থেকে লোকেরা বের হয়েছে, আর এক একজনের চুল পাকা দাড়ি পাকা। তো ইনারা কি ছাত্রলীগ করে নাকি? আজকে আমরা সায়েন্স ল্যাবে, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং অন্যান্য যত ধানমন্ডির কলেজ আসছিল ঐক্য হয়েছে, কিন্তু আজকে ছাত্রলীগ, দেশের স্বৈরাচারী ছাত্রলীগ আবার আমাদের ছাত্রদের উপর হামলা করছে। সরকারি চাকরিতে 5% কোটা রেখে কোটার একটি স্থায়ী সমাধান আমরা চাচ্ছি। সর্বোচ্চ 5% কোটা, যেটা যৌক্তিকভাবে সকলের সাথে, ছাত্রদের সাথে সমন্বয় করে ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলে আন্দোলনের একটা যৌক্তিক সমাধান চাচ্ছি। এদিকে ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বের হলে সংঘর্ষ হয়। এ সময় আবু সাইদ নামে এক শিক্ষার্থী নিহতর খবর পাওয়া গেছে। অন্যদিকে সংঘর্ষে চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিফ আকরাম, মোহাম্মদ ফারুক নামে এক পথচারী সহ 3 জন নিহত হয়েছে। বগুড়া ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে মোতায়েন করা হয়েছে বিজিবি। একটা দেশে 100%-এর মধ্যে 4 জন মেধাবীরা যাবে আর 96% প্রাইমারি চাকরিতে কোথায় যাবে? এটা হইতে পারে? সরকার আমাদের দিকে তাকাক, সরকার আমাদের দাবিটা মেনে নিয়ে আমরা চাই সরকার আমাদের সঙ্গে বসুক। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের ভাই বোনের উপর হামলার কারণে আমরা আন্দোলনে নেমেছি এবং আমাদের আন্দোলন জারি থাকবে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি পড়ার পর মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ে মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে বিবাদীদের নির্দেশ দেওয়ার পাশাপাশি জেলা নারী প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি, ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। তবে সরকার প্রয়োজনে কোটা পরিবর্তন, হার কমানো বা বাড়ানো সবকিছুই করতে পারবেন। নির্বাচিত সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। লন্ডনে পলাতক আসামি তারেক রহমান কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। কোটা সংস্কারের বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে আদালতের সিদ্ধান্ত ছাড়া এ বিষয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এখনো নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য
দেশে বিদেশে নানান চক্রান্ত চলছে। আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সবকিছুই দেখতে, সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কোটা নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। যারা রাজাকারের পক্ষে স্লোগান ও নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ অফিসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। হাসান মাহমুদ বলেন, রায়ের বিরুদ্ধে সরকারের কিছু করার নেই, করতে গেলে তা আদালতকে অবমাননা করা হবে। এখন রাজাকারের পক্ষে যে স্লোগান দেয়া হচ্ছে সেটি এবং আদালত অবমাননার শামিল। বলেন, কোটা বিরোধী আন্দোলনকে বিএনপি সরকার পতনের আন্দোলনে নিয়ে যেতে চাইছে। সকল অপশক্তিকে রুখে দিতে দেশের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি। কিছু ব্যক্তি বিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে, তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে। ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখছে, স্লোগান দিচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালত যে আশ্বাস দিয়েছে তারপর আন্দোলন করার কোনো যুক্তি থাকে না। সরকার আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে এবং আদালতের রায় বাস্তবায়ন করবে। আদালতকে পাশ কাটিয়ে কিছু করা হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ইনডেমনিটি অধ্যাদেশ ও শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজাকার স্লোগান নতুন কিছু নয়, এটা ইতিহাসের ধারাবাহিকতা। শিক্ষার্থীরা আদালতে যেতে পারতেন, রায়ের সব ধরনের আলোচনার সুযোগ ছিল। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ থেকে শেখ হাসিনা সরকার আদর্শচ্যুত হবে না। বীর মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব, তারপরে আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা থাকে, যেই স্লোগান দেওয়া হয়েছে সেই স্লোগান দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করব আমরা। সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। নিয়মের মধ্যে থেকে ছাত্রদের আন্দোলন করা উচিত ছিল, তাদের জন্য পথ খোলা রয়েছে, কিন্তু তারা সোজা পথে না এসে ভিন্ন পথে চলে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কাউকে কষ্ট না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্ররা যেন আন্দোলন করে। প্রয়োজন না হওয়া পর্যন্ত ছাত্রদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ত না হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যেন নিয়মতান্ত্রিকভাবে কাউকে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে, যাতে এদেশের জনগণও বুঝতে পারবে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারবে। আর যেইগুলির কথা বলছেন মারামারি, এইটা ছাত্রদের মধ্যে সবসময় একমত হতে পারে না, মতবিরোধ থাকে। মতবিরোধ হলেই বাকবিতণ্ডা হয়। সেই রকমই কিছু কিছু জায়গায় হচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনী আমরা এখনো তাদেরকে বলেছি যে যেই পর্যন্ত প্রয়োজন না হয় সেই পর্যন্ত যেন তারা এই ছাত্রদের ইসের মধ্যে না প্রবেশ করে।
এদিকে দেশে ন্যায় বিচার পাওয়া ও কথা বলার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যে ঘটনা ঘটিয়েছে তা ইতিহাসের জঘন্যতম ঘটনা। পাকিস্তান আমলের মতো একইভাবে ছাত্রদের ওপর বাহিনী লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের দমন করার চেষ্টা করা হচ্ছে। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অধিকার হনন করছে বলে মন্তব্য করেছেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ প্রশাসন ও দলীয় ক্যাডারদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা ফ্যাসিবাদে পরিণত করেছে সরকারি দলকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1971 সালে মুক্তিযোদ্ধাদের অবদান এদেশ স্বাধীন হয়েছে, সেজন্য যে যে দলই করুক না কেন তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর ফেলোশিপ 2024 প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে 48 জনকে ফেলোশিপ দেওয়া হয়েছে। যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার, সংসার, বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই, এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থনে অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি, এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে কাস্টমস হাউসের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন DCAA। মঙ্গলবার সকাল থেকে বিমানবন্দরের কাস্টমস হাউসের সামনে জড়ো হয় DCAA এর এজেন্টস ও কর্মীরা। এ সময় তারা প্লেকার্ড প্রদর্শন সহ NBR এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। SRO 207 আইনকে কালো আইন আখ্যা দিয়ে আন্দোলনকারীরা বলেছেন, NBR এর সিদ্ধান্তে 20,000-এর বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং DCAA এর সঙ্গে জড়িতদের পরিবার অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। হাজার হাজার টন মালের কাজ হচ্ছে দৈনিক। এখানে আপনাকে উদাহরণস্বরূপ বলা হচ্ছে কেজিতে $1 সে এন্ট্রি করে 2 ঘন্টায় ডেলিভারি দিচ্ছে। আমি পার কেজিতে $8 দিয়ে আমি 3 দিনে মাল ডেলিভারি দিচ্ছি। রাষ্ট্রের পক্ষে আজকে এই আন্দোলন, আমাদের রিজিকে আঘাত পড়ছে। আমাদের যে 2,000 মালিকের সাথে 20,000 কর্মচারী এবং এখানে 20,000 পরিবার, এই 20,000 পরিবার এখন বেকার হয়ে যাচ্ছে। যত সময় আমাদের এই দাবি আদায় না হবে তত সময় আমাদের আন্দোলন চলমান থাকবে শান্তিপূর্ণভাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ট্রেননেট স্কুল যে বিনিয়োগ ছিল তা স্থগিত করা হয়েছে। কি কারণে এটি স্থগিত করা হলো সেটি এখনো প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সচিবালয়ে BSRF এর সংলাপে তিনি বলেন, যদি কেউ মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে
অবস্থান নেয় তাকে অবশ্যই পরিত্যাগ করা হবে। সেপ্টেম্বরে এই আইন নীতিমালার প্রথম খসড়া প্রকাশ করবে সরকার। এটি জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি। এছাড়া ডাক বিভাগকে সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে আরও আধুনিকায়ন করতে শীঘ্রই দ্য পোস্ট ল নামে একটি আইন করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা, এই সকল বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয় অবশ্যই, আমাদের তো কথায় আছে যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। সেপ্টেম্বরের মধ্যে একটা প্রথম ড্রাফট আমরা করতে পারবো। এটা নিয়ে ইউএনডিপি, ইউনেস্কো, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, ভারত, বিভিন্ন দেশের বিভিন্ন আইন এবং নীতিমালা আমরা অনুশীলন করছি। দেশে প্রতি লাখে 114 জন ক্যান্সার রোগী, যাদের 48.4% পুরুষ এবং নারী 51.6%। বাংলাদেশের জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রিতে এই তথ্য উঠে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের তত্ত্বাবধানে জরিপটি করা হয়, যা প্রকাশ করা হয় বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালের সেমিনার হলে। জরিপে আরও উঠে আসে 51 থেকে 60 বছর বয়সী নারীদের মধ্যে 16.5% এবং পুরুষের 18% ক্যান্সার সবচেয়ে বেশি হয়। এই জরিপটি চালানো হয়েছে 27,787টি বাড়িতে থাকা 1,16,475 জনের ওপর। এলাকাটিতে আমরা এই ক্যান্সার গবেষণাটি করেছি। হোসেনপুর সিলেকশনের পেছনে কারণ ছিল এই এলাকাটির মধ্যে কোনো স্পেশাল কিছু নাই, যেমন কোনো রূপপুর পাওয়ার প্ল্যান্টের মধ্যে পাওয়ার প্ল্যান্ট নাই কিংবা হাজারীবাগের মধ্যে ট্যানারি নেই, আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। আমাদের ধারণা হচ্ছে অন্যান্য রুরাল কমিউনিটিগুলোর মতোই এটি একটি কমিউনিটি। যখন এই তথ্যগুলো নেশন ওয়াইজ কখন দেওয়া যাবে, তখন আমরা বলতে পারবো যে ক্যান্সার রেজিস্ট্রি বিকামস এ সিরিয়াস ইম্প্যাক্ট অন দ্য পার্ট অফ প্ল্যানিং। যখন এই তথ্যগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি ল্যারিংস বিকাম বিগ প্রবলেম, সো আমাদের টোবাকো ইজ এ বিগ ইস্যুস দেয়ার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কেস হচ্ছে, এগুলো যদি আমরা পুরো দেশের রিপোর্টটা না পাই তাহলে আমরা বলতে পারবো না কোথায় বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে। তো ইনসিডেন্সটা আমরা বলতে হলে সারা দেশের পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি দরকার। কুড়িগ্রাম, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে কমেছে বন্যার পানি। এতে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ফরিদপুর ও রাজবাড়ীর চরাঞ্চলের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি কমে আসায় জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। অধিকাংশ নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসত বাড়ি, হাট বাজার ও রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করেছে। তবে পানি কমলেও দুর্ভোগ এবং ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু ভেসে উঠছে। টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বর সহ বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে, তবে ঝিনাই নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানি কমলেও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে ফরিদপুর জেলা সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরের 10টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকছে। এতে তলিয়ে গেছে ফসলি ক্ষেত, যাতায়াতে বাড়ছে দুর্ভোগ। এছাড়া কুড়িগ্রামেও নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফুড পয়জনিং ও আবহাওয়াজনিত কারণে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ক্রমবর্ধমান রোগীর সংখ্যা সামাল দিতে বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 1 সপ্তাহ যাবৎ কলেরা, আইভি ফ্লুইড, স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ব্যাহত হচ্ছে রোগীর পরিচর্যা। বাইরে থেকে স্যালাইন কিনে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন 1.5 শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী। চট্টগ্রামের সবজির বাজারে বেড়েছে দাম, তবে কমেছে পটুয়াখালীতে। এদিকে মাছের দাম বেড়েছে সিলেট ও ফেনীতে। এছাড়া চাঁদপুরের বাজারে বেড়েছে মুরগির দাম। চট্টগ্রামে শতকের ঘর ছাড়িয়েছে বেগুন, কাকরুল, ঝিঙা, বরবটি সহ বিভিন্ন সবজির দাম বাড়ায় তালিকায় পিছিয়ে নেই আলু, পেঁয়াজও। পটুয়াখালীতে প্রকার ভেদে সবজির দাম কমেছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। মাগুরায় কমেছে কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুনের দাম।
বৃষ্টির অজুহাতে গেল সপ্তাহে পাইকারি বাজারে কাঁচামরিচ প্রতি কেজি 400 টাকা দরে বিক্রি হলেও আজ বিক্রি হয়েছে 120 থেকে 140 টাকায়। এদিকে সিলেটে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাষের মাছ, তবে অপরিবর্তিত রয়েছে হাওরের মাছের দাম। এদিকে ফেনীতে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1400 থেকে 2200 টাকায়। এছাড়া চাঁদপুরের বাজারে বেড়েছে মুরগির দাম। বাজারে খাসির দাম অপরিবর্তিত থাকলেও কমেছে গরুর মাংসের দর। হিলি ও রাঙামাটিতে শুরু হয়েছে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। বাজার দরের চেয়ে কম দামে চাল, তেল ও ডাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার 3টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব পণ্য বিক্রি কার্যক্রম চলছে। উপজেলার 10,571 জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 470 টাকা দরে 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল ও 2 লিটার তেল দেওয়া হয়েছে। এদিকে রাঙামাটি পৌরসভায় 15,059 জন ফ্যামিলি কার্ডধারী পাচ্ছেন এই সুবিধা। মঙ্গলবার প্রথম দিনে রাঙামাটি শহরের 8টি স্থানে 5,000 টাকার স্বল্প মূল্যের পণ্য কেনার সুযোগ পান। জেলার 10 উপজেলা এবং 2টি পৌরসভায় এবার পর্যায়ক্রমে 87,240টি পরিবারকে দেয়া হবে টিসিবির এসব পণ্য। কক্সবাজার শহরের নালা, নর্দমা, সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। সকাল 9টা থেকে শুরু হওয়া তৃতীয় দিনের এই অভিযানে 20টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। এই তিন দিনে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। চলমান এই অভিযানকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে শহরের দখলদারদের উচ্ছেদে 1 মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি ভারী বৃষ্টিতে কক্সবাজার শহরের প্রধান সড়ক তলিয়ে ঘর, বসতবাড়ি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। এর প্রেক্ষিতে পর্যটন নগরীর জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেয় প্রশাসন। এখন চারিদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। যথাযোগ্য মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে পালিত হলো পবিত্র আশুরা। তীব্র তাপপ্রবাহের মধ্যে তাজিয়া মিছিল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সেরেছে ইরাক ও ইরানের শিয়া ধর্মাবলম্বীরা। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও ইরাকের কারবালায় ইমাম হোসেন ও ইমাম আব্বাসের মাজারে জড়ো হন হাজারো শিয়া মুসলিম। তীব্র গরমের মধ্যে আগত মুসল্লিদের জন্য ছাউনি, ঠান্ডা পানি ও জল ছিটানোর ব্যবস্থা করে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে রাজধানী তেহরান সহ ইরানের প্রায় সব শহরে শিয়া মুসল্লিরা তাজিয়া মিছিল বের করেন। ইরানের প্রায় 60 লাখ মানুষ কারবালার উদ্দেশ্যে ইরাকে ভ্রমণ করেন। মধ্যপ্রাচ্যের অনেক দেশেই শিয়া ধর্মের মানুষ আশুরা উদযাপন করেছে। কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে প্রাণ হারিয়েছেন একজন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে রাস্তায় নামে শত শত বিক্ষোভকারী। এ সময় তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করা হয়। বিক্ষোভের মুখে কর বৃদ্ধির প্রস্তাব বাতিল ও মন্ত্রিসভাকে বাতিল করার পরও থামছে না আন্দোলন। দুর্নীতিমুক্ত দেশ গড়া ও অর্থনীতিকে শক্তিশালী করতে তারা প্রেসিডেন্টের পদত্যাগ চান। কেনিয়ার ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস জানিয়েছে এই পর্যন্ত বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অন্তত 50 জন। ইতিহাসের সর্বোচ্চ বাজার মূল্য পেয়েছে অ্যাপল। সোমবার পুঁজিবাজারে মার্কিন টেক জায়ান্টের দর বেড়েছে 2.5%। এতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে $3.62 ট্রিলিয়ন। গেল মাসে উন্মুক্ত করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপল ইন্টেলিজেন্স। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে দর বাড়ছে প্রতিষ্ঠানটির। শুধু চলতি বছরই পুঁজিবাজারের অ্যাপলের দর বেড়েছে প্রায় 20%। মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা সংস্থা মর্গান
স্ট্যাটলির পূর্বাভাস বলছে আগামী 2 বছরে 50 কোটি আইফোন বিক্রি করতে পারে অ্যাপল। বর্তমান বিশ্বের প্রায় 16% স্মার্টফোনের বাজার অ্যাপলের দখলে। একের পর এক আইনি জটিলতা থেকে মুক্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গোপন নথি সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার ফ্লোরিডা অঙ্গরাজ্য ডিস্ট্রিক্ট আদালতের এক বিচারক মামলাটি খারিজ করে দেয়। এ সময় আদালত জানায় মামলা দায়েরকারী বিশেষ কাউন্সিলকে নিয়োগের প্রক্রিয়াটি সংবিধান সম্মত ছিল না। প্রেসিডেন্টের অফিস ছাড়ার সময় অবৈধভাবে প্রায় 300 গোপন নথি নিজস্ব অবকাশ যাপন কেন্দ্র মার এ লাগোতে নিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। নথিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ছিল। মামলা পরিচালনাকারী বিচারক অ্যালিন ক্যাননকে প্রেসিডেন্ট থাকাকালীন সময় নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। সোমবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এ সময় ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জে.ডি. ভ্যান্সকে রানিং মেট হিসেবে বেছে নিয়েছিলেন ট্রাম্প। একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন ভ্যান্স। তবে 2021 সালে ক্যাপিটাল হিলে দাঙ্গার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। গেল শনিবার পেনসিলভেনিয়ায় অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারী। এতে কানে আঘাত পান রিপাবলিকান এই নেতা। হামলার পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির 2387 জন ডেলিগেট তার প্রতি সমর্থন জানিয়েছেন। New Hampshire proudly cast all 22 votes for my good friend Donald J. Trump. এখন চারিদিকে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। টি-20 বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরমেন্স করা লেগ স্পিনার রিশাদ হোসাইন এখনও টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হয়ে ওঠেনি, এমনটাই মন্তব্য করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের প্রত্যাশা পূরণে ব্যর্থতাকে ছাপিয়ে পাকিস্তান সিরিজে এখন দৃষ্টি বাংলাদেশ ক্রিকেট দলের। এ নিয়ে টাইগারদের ভাবনার কথা তুলে ধরেছেন নাজমুল হোসেন শান্ত। এটা আমার মনে হয় সিলেক্টরকে জিজ্ঞেস করলে আরো বেটার হবে, বাট আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয়, আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে, ভালো হলেও ওটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করে যে যাওয়ার দরকার আছে সেটা না। আমার মনে হয় প্রেজেন্টে থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং সামনে আমাদের কোন সিরিজটা আছে, এবং আপনি যেটা বললেন যে আমাদের এটা ডিফারেন্ট ফরম্যাট, এই ফরম্যাটে বেশ কিছু নতুন প্লেয়ার আসবেন যারা টি-20 ফরম্যাটে ছিলেন না। সো অবশ্যই যারা আসবেন তারা বেশ অনেক আগে থেকেই প্রিপারেশন নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য। সো অবশ্যই সামনের এই সিরিজটা আবার সুন্দরভাবে শুরু করা। আমরা লাস্ট টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার সাথে শেষ করলাম, অনেকদিন পরে আবার একটা টেস্ট সিরিজ সামনে, বাট এই সিরিজের আগে একটা ভালো সময় সবাই মোটামুটি পাচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। সো আশা করছি ভালোই হবে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের স্ট্রাইকার অলিভিয়ার জিরো। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হারের পর হতাশা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন জিরো ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। 2022 বিশ্বকাপে সর্বোচ্চ এই গোলের রেকর্ড গড়েন 37 বছর বয়সী এই তারকা। কাতারে অনুষ্ঠিত 68তেই ফরাসিদের হয়ে সর্বোচ্চ 51 গোলের রেকর্ড গড়েন অলিভিয়ার। অবসরের আগে সব মিলিয়ে 137 আন্তর্জাতিক ম্যাচে 57টি গোল করেছিলেন তিনি। এর আগে 2011 সালে ফরাসিদের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ফরাসি এই স্ট্রাইকারের। এরপর নিজেরা তৃতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে গোল করেন 37 বছর বয়সী এই ফরওয়ার্ড। 13 বছরের ক্যারিয়ারে তিনি ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।